কলেজ ছাড়ার পর শ্রী সিদ্ধান্ত সরস্বতী কিছুদিন বাড়িতে ছিলেন এবং শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের বিখ্যাত গ্রন্থ জৈব ধর্ম লিখতে তাঁর কাছে শুনে শুনে লেখার কাজ করতেন। জুলাই 1895 সালে ত্রিপুরার রাজা মহারাজ বীরচন্দ্র দেববর্মা মাণিক্য বাহাদুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুরকে রাজধানী আগরতলা আসার আমন্ত্রণ জানান। শ্রী সিদ্ধান্ত সরস্বতী এই সফরে তাঁর সঙ্গে যান। 4 দিনের এই সফরে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর রাজপ্রাসাদে বক্তৃতা দেন। নামতত্ত্ব অর্থাৎ পবিত্র নামের দর্শন ও চৈতন্য লীলা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলার ওপর তাঁর অনন্য উপস্থাপনা রাজা ও সভার পণ্ডিতদের বহির্ভাবে প্রভাবিত করে। এই সময় শ্রী সিদ্ধান্ত সরস্বতীর মনে হয়েছিল যে অর্থের জন্য বাবার ওপর নির্ভর করা তাঁর জন্য ঠিক নয়। এই বিষয়টি বুঝতে পেরে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের চতুর্থ পুত্র শ্রী কমলাপ্রসাদ, যিনি মহারাজ বীরচন্দ্র দেবের দেওয়ান অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি শ্রী সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে রাজার পরিচয় করিয়ে দেন। এরপর রাজা তাঁকে রাজারত্নাকর, ত্রিপুরার শাসকদের জীবনী গ্রন্থের সহ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন। এই প্রকল্পে কাজ করার সময় শ্রী সিদ্ধান্ত সরস্বতী রাজকীয় গ্রন্থাগারের বই পড়ার সুযোগও পান। যদিও তাঁর বাবা এবং গুরু শ্রী ভক্তিবিনোদ ঠাকুর সেই সময়ের অন্যতম শ্রদ্ধেয় ধর্মীয় নেতা ছিলেন, শ্রী সিদ্ধান্ত সরস্বতী তখন থেকেই নিজ গুণে একজন অসাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠছিলেন। তিনি তখনই একজন বিশিষ্ট পণ্ডিত এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। যদিও তিনি চাকরি করছিলেন এবং অর্থ উপার্জন করছিলেন, তিনি কখনোই একজন সাধারণ বস্তুবাদীর মতো জীবনযাপন করেননি। তিনি তাঁর শুদ্ধভক্ত পিতার উপদেশ ও সাহচর্যের প্রতি গভীরভাবে অনুগত ছিলেন। তাঁর কাজ তাঁকে বেশিরভাগ সময় কলকাতায় রাখত, যার ফলে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের একজন ব্যক্তিগত সহকারী হিসেবে তাঁর ঘনিষ্ঠ সেবা করতে পারতেন। যখন তাঁর বয়সী এবং তাঁর অবস্থানের অধিকাংশ যুবক সংসার ও কর্মজীবন গঠনের দিকে মনোযোগ দিচ্ছিলেন, শ্রী সিদ্ধান্ত সরস্বতীর একমাত্র লক্ষ্য ছিল কৃষ্ণসেবা। সংসার ধর্মে না গিয়ে তিনি তাঁর জীবন সম্পূর্ণরূপে ভক্তিসেবার জন্য উৎসর্গ করার সংকল্প করেছিলেন। 1896 সালে শাসক রাজা পরলোকগমন করলে নতুন রাজা শ্রী সিদ্ধান্ত সরস্বতীকে যুবরাজদের জন্য বাংলা ও সংস্কৃত শিক্ষক হিসেবে নিয়োগ দেন। 1 বছর পর তাঁকে কলকাতায় ত্রিপুরা সরকারের সচিবালয়ের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। তাঁর সততা ও দক্ষতা দেখে রাজা অত্যন্ত মুগ্ধ হন, বিশেষত রাজকীয় দপ্তরে ছড়িয়ে থাকা দুর্নীতি উন্মোচিত ও নির্মূল করার জন্য। এই সময় শ্রী সিদ্ধান্ত সরস্বতী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ভুল ধারণা সংশোধন করেন, যিনি মায়াবাদ দর্শনের অনুসারী ছিলেন। ওই কর্মকর্তা শ্রী জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে বৈষ্ণবদের সমালোচনা করেছিলেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতী শক্তভাবে তাঁর ভ্রান্ত মত খণ্ডন করেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতী 1905 সাল পর্যন্ত বিভিন্ন দায়িত্বে রাজপরিবারের সেবা করেন, কিন্তু তিনি সরকারি দপ্তরগুলোর ব্যাপক দুর্নীতি, ঈর্ষা ও অসততায় গভীরভাবে হতাশ হয়ে পড়েন, যা তাঁর পক্ষে সংশোধন করা অসম্ভব মনে হয়। তাই তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেন। সেই সময়ের শাসক রাজা শ্রী রাধাকিশোর মাণিক্য বাহাদুর তাঁকে পূর্ণ পেনশনের প্রস্তাব দেন, যা তিনি 1908 সাল পর্যন্ত গ্রহণ করেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। পরবর্তী বছরগুলিতে ত্রিপুরার রাজারা মায়াপুরের যোগপীঠ মন্দিরে মাসিক ভাতা প্রদান করতে শুরু করেন। কয়েক মাস ধরে শ্রী সিদ্ধান্ত সরস্বতী বৃন্দাবনের রাধারমণ ঘেরায় অবস্থান করেন, যেখানে তিনি শাস্ত্র অধ্যয়ন ও ভক্তির পরিবেশে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করেন। তাঁর পিতা শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের রাধারমণ গোস্বামীদের সাথে, বিশেষত শ্রী মধুসূদন গোস্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে পশ্চিম ও উত্তর ভারতে ভ্রমণ করতেন, যেখানে বৈষ্ণব ধর্মের প্রকৃত নীতিগুলো প্রতিষ্ঠা করতেন এবং প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো খণ্ডন করতেন। 1896 সাল থেকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী 3টি জ্যোতিষ বিষয়ক পত্রিকা শুরু ও সম্পাদনা করেন: বাংলা মাসিক বৃহস্পতি, ইংরেজি সায়েন্টিফিক ইন্ডিয়া এবং একটি পঞ্জিকা ভক্তিভাবনা পঞ্জিকা। সূর্য সিদ্ধান্তের তাঁর প্রশংসিত ব্যাখ্যা প্রকাশের পর তিনি অন্যান্য প্রাচীন জ্যোতিষ গ্রন্থের অনুবাদ ও ভাষ্য রচনা অব্যাহত রাখেন। 1897 সালে তিনি কলকাতায় উন্নত জ্যোতিষশাস্ত্র শিক্ষা প্রদানের জন্য সারস্বত চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন। এটি একটি দীর্ঘদিনের চাহিদা পূরণ করেছিল, কারণ তখন পর্যন্ত বাংলা ছাত্রদের এই বিষয়ে উচ্চশিক্ষার জন্য বারাণসীতে যেতে হতো। 1901 সালে তিনি জ্যোতির্বিদ পত্রিকা শুরু করেন। পরে বিখ্যাত জ্যোতিষী নন্দলাল বিদ্যাসাগরের সহায়তায় তিনি শ্রী নবদ্বীপ পঞ্জিকা প্রকাশ করেন। এর ফলে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়, যেখানে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরকে শুদ্ধ ভক্তদের জন্য একটি পৃথক পঞ্জিকা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সেই সময় উপলব্ধ একমাত্র পঞ্জিকাগুলি স্মার্ত, কর্মকাণ্ড ভিত্তিক ধারার প্রভাবিত ছিল।
যেমন শ্রী জীব গোস্বামী তাঁর শ্রী হরিনামামৃত ব্যাকরণ এ প্রতিটি ব্যাকরণগত রূপকে শ্রীহরির এক একটি নামের সঙ্গে যুক্ত করেছিলেন, তেমনি শ্রী সিদ্ধান্ত সরস্বতী শ্রী নবদ্বীপ পঞ্জিকাকে হরিনামের মহিমা প্রতিষ্ঠার জন্য গঠন করেন। তিনি প্রতিটি মাস, পক্ষ ও দিনকে বিষ্ণুর বিভিন্ন নামের সঙ্গে যুক্ত করেন। সেই সঙ্গে বৈষ্ণব উৎসবের তারিখ, বিভিন্ন সংস্কার ও কার্যাদির জন্য শুদ্ধ সময়ও তালিকাভুক্ত করেন। তিনি তাঁর যাত্রাসূচি জ্যোতিষশাস্ত্রের অনুকূল সময় অনুযায়ী সতর্কতার সঙ্গে পরিকল্পনা করতেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতীর ভক্তির প্রতি একনিষ্ঠতা তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল, যা কখনোই জ্যোতিষশাস্ত্রের অধ্যয়নের দ্বারা প্রভাবিত হয়নি। সিদ্ধান্ত গ্রহণে তিনি সর্বদা জ্যোতিষ গণনার চেয়ে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশনাকে অগ্রাধিকার দিতেন। একইভাবে, যদিও তিনি শ্রী পি এন বাগচির পঞ্জিকায় কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন, তিনি সেটি গ্রহণ করেছিলেন শুধুমাত্র এই কারণে যে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর সেটি গ্রহণ করেছিলেন।